KTV Originals। ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন। আপনাদের সঙ্গে আমি অর্পণ। আপনারা দেখছেন স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, পাওয়ার্ড বাই SNU, কো পাওয়ার্ড বাই ক্যাম্পা এনার্জি এবং আমার গিফট স্পন্সর অ্যাশিওর। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্টেডিয়াম বুলেটিন আপনাকে স্বাগত। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, 140 কোটির ভারতবাসীর জন্য রবিবার দিনটা খুব ভালো হবে না, এটা আমি বলছি না, এটা বলেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব 12 মিনিটের প্রেস কনফারেন্স পাকিস্তান ম্যাচের আগে। কি বলবেন? প্রথমত 12 মিনিট পাকিস্তান ম্যাচের আগে খুব অবিশ্বাস্য। ইন্ডিয়ান ক্যাপ্টেনের এত কম প্রেস কনফারেন্স হয় না। ইন্ডিয়ান ক্যাপ্টেন মিনিমাম যে কোনো ম্যাচের আগে 20-22 মিনিট হয়। 12 মিনিট মানে হচ্ছে তাকে মিডিয়া ম্যানেজারকে নিশ্চয়ই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে একদম না বাড়াতে, যাতে কোনো বিতর্ক তৈরি না হয়। সেজন্য 12 মিনিট মানে তুমি 5-6-7টা প্রশ্ন বেশি করতে পারবে না। তো এবার ইন্ডিয়ান কন্টিনজেন্ট বা সাধারণ মিডিয়া কন্টিনজেন্ট বা অন্তত 40-45 জন থাকে, পাকিস্তান ম্যাচের আগে আরও বেড়ে যায়। সেখানে যদি 12 মিনিটে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে ইন্ডিয়ান ক্যাপ্টেন বেরিয়ে যান, তার মানে প্রেস কনফারেন্সটাকেও তাকে প্রায় ব্যাট করতে যাওয়ার মতো যেতে হয়েছে। খুব হিসেব কষে অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেবে সেভাবেই। তো সূর্যকুমার যাদব খুব বিন্দাস দিল খোলা লোক। অন্য কোনো ইন্ডিয়ান ক্যাপ্টেন হলে এই কথাটা বলতো না যে আপনাদের মুখে হাসি ফোটাবো, কারণ এটা বলা মানে নিজের ওপর একটা প্রেশার নেওয়া। এমনিতেই এটা প্রেশার ম্যাচ। বলেছেন সূর্যকুমার যাদব এই ধরনের মানুষই খুব বিন্দাস, কোনো এইসব ঝামেলার মধ্যে থাকেন না, ঝামেলা ঝঞ্ঝাটে। বলে দিয়েছেন হয়তো মনের কথা। একদম 6টা প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে, মানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা স্পেশালি পাকিস্তান নিয়ে। পাকিস্তান শব্দটাই সূর্যকুমারের মুখে আসেনি। সবসময় বলা হয়েছে ওরা, ওই ম্যাচ, ওদের দেখে নেব। কীভাবে ব্যাখ্যা করবেন এই এক্সপ্লেনেশনকে? তার কারণ হচ্ছে যে এটা খুব আনফর্চুনেটলি ক্রিকেটাররা হয়ে গেছেন একটা গিনিপিগ, এবং ক্রিকেটাররা যেভাবে সহজাত স্বাভাবিকভাবে থাকতে চান, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে তারা সেটা থাকতে পারছেন না। সবার আগে বলি যে এই যে হ্যান্ডশেক না করা, এই সিদ্ধান্ত কিন্তু সূর্যকুমার যাদবের নয়। তুমি যদি একদম প্রথম দিনের ছবিটা দেখো প্রেস কনফারেন্সে, প্রথম যেদিন 3 ক্যাপ্টেনদের প্রেস কনফারেন্স হয়েছিল, আমি সেখানে একজন ভদ্রলোকের নাম বলতে চাই, কারণ আমি তার নামটা দেখলাম। সচরাচর আমি এটা বলি না যে কেউ সমালোচনা করলে, সমালোচনা লোকে করতেই পারে, কিন্তু স্টেডিয়াম বুলেটিনে দেওয়া তথ্যকে যখন কেউ খুব নস্যাৎ করে দিয়ে বলে যে আপনারা কিছুই জানেন না, প্রতীক মহাপাত্র, ইনি কোথা থেকে জানলেন আমি জানি না, ইনি কোনো সাংবাদিক কিনা, উনি কোনো বোর্ড কর্তা কিনা আমি জানি না, উনি লিখেছেন যে আপনারা কমপ্লিটলি ভুল বলেছেন, হ্যান্ডশেক সূর্যকুমার যাদব করেননি। আমি বলছি প্রেস কনফারেন্সের পরে নিচে নেমে সূর্যকুমার যাদব এশিয়ান কাউন্সিলের চেয়ারম্যানের সঙ্গে হ্যান্ডশেক করেছেন, পাকিস্তান ক্যাপ্টেনের সঙ্গে হ্যান্ডশেক করেছেন। নিচে নেমে সেই ছবি বেরিয়েছে, সেই ছবি ভাইরাল হয়ে যায়। ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটা ভাইরাল হওয়া থেকে যাবতীয় সমস্যার তৈরি, কারণ সেই ভিডিওটা যখন ভাইরাল হয় তখন দেশের সরকার বা বোর্ড কর্তারা কেউ ভাবেননি যে পাবলিক এত খারাপভাবে সেটাকে নেবে। অ্যাকচুয়ালি যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট খেলার পারমিশন দেয়, তখন তারা আঁচ করতে পারেনি যে জনস্রোত এতটা বিরুদ্ধে। কারণ তুমি অতীতে যখন হয়েছে, যখন সীমান্তে আগুন জ্বলছে, সেই সময় যখন ইন্ডিয়া পাকিস্তান খেলেছে, মানুষ কিন্তু খেলাতেই কনসেন্ট্রেট করেছেন, বরঞ্চ তাদের যুদ্ধের যে তীব্রতাটা সেটা হয়তো কমেছে। আবার 99 ওয়ার্ল্ড কাপের সময় এমন হয়েছে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ শেষ হয়েছে, কার্গিল চলছে, ম্যাচের পরের দিনও কার্গিল যুদ্ধ হয়েছে। কিন্তু এবারে যে রিয়াকশনটা হয়েছে সেটা সোশ্যাল মিডিয়া 99-তে ছিল না। কার্গিল ওয়ারের সময় আমার মনে হয় আজকের দিনে যদি সোশ্যাল মিডিয়া কার্গিল ওয়ারের সময় থাকতো, ওই ওয়ার্ল্ড কাপ ম্যাচটা হতো না। এই যে সোশ্যাল মিডিয়ায় মানুষ কমপ্লিটলি ফেটে পড়েছে, কেন খেলছো, রক্ত আর জল কেন মিশবে, প্রধানমন্ত্রী আপনি তো এত কথা বলেছিলেন, এই প্রতিক্রিয়াটা সরকার আজ করতে পারেনি। এবং তাই ওই ভিডিওটা, যেটা তুমিও দেখেছো, ভাইরাল হয়ে যাওয়ার পরে গৌতম গম্ভীরের কাছে আমি শুনেছি একটা ফোন আসে সরকার, কে ফোন করেছিলেন জানি না। মনে রাখতে হবে, এখানে আপনাকে থামে একটা খুব কিউরিওসিটি, এরকম প্রশ্ন আমাদের কাছে অনেক এসেছে এবং আপনাকেই সেটা সরাসরি জিজ্ঞাসা করছি, এই সিদ্ধান্তটা নেয় কে যে হ্যান্ডশেক করতে হবে কি হবে না? এই সিদ্ধান্তটা অবভিয়াসলি নিশ্চয়ই কোনো বিদেশ মন্ত্রকের কিংবা কোনো খুব বড় মন্ত্রী লেভেলে, প্রতিরক্ষা মন্ত্রী নিতে পারেন, প্রধানমন্ত্রী নিতে পারেন। এই গোটা ব্যাপারটা হয়েছে ভিডিও ভাইরাল হওয়ার পর পাবলিকের খারাপ রিয়াকশনে। এমন একটা ন্যারেটিভ তৈরি হয়ে যায়
যে সরকার রক্ত আর জল গুলিয়ে ফেলছে। এইটাতে আমার ধারণা, দেখো অনেক সরকার আছে তারা হয়তো উপেক্ষা করতো, এই সরকার উপেক্ষা করেনি। তাদের মনে হচ্ছে ন্যারেটিভটা বদলানো দরকার, এবং আমরা যে আমাদের কর্তব্যটা ভুলে যাইনি, আমরা যে বিচ্যুত হইনি, আমরা যে ভুলিনি, ওইটা আমরা যে ভুলিনি সেটা লোককে মনে করিয়ে দেওয়া দরকার। কিভাবে মনে করিয়ে দেওয়া দরকার? তখন আমি শুনেছি গৌতম গম্ভীরের কাছে একটা ফোন আসে। গৌতম গম্ভীর মনে রাখতে হবে তিনি নিজে একজন হার্ডলাইনার, তিনি পাকিস্তান বিরোধী, কট্টর বিরোধী, এবং তিনি সামরিক বাহিনীর অত্যন্ত সমর্থক, এবং একই সঙ্গে তিনি বিজেপির প্রাক্তন এমপি, তার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী খুব ভালো সম্পর্ক। এবার কোথা থেকে তার কাছে ফোন এসেছে আমি জানি না, কিন্তু আমি শুনেছি যে গম্ভীর এরপর টিমকে বলেন যে এইটা হচ্ছে ব্রিফ, যে আমরা ওদের সঙ্গে কোনো রকম প্রকাশ্য কোনো সৌজন্য দেখাবো না, কিছু করব না, তারপরেই সিদ্ধান্ত হয়। এবং এটা যদি কেউ আমায় বোঝাতে পারেন যেটা আমি যেটা বলছি ভুল, তাহলে নিশ্চয়ই সেটা মেনে নেবো যেটা ভুল। কিন্তু আমি যতদূর জানি ঠিক এই অর্ডারেই গেছে, তাই সূর্যকুমার যাদবের সিদ্ধান্ত এটা নয়। বরঞ্চ সূর্যকুমার যাদব যেটা বলেছেন আইসিসিতে ওই মঞ্চে দাঁড়িয়ে, যে আমি এটা উৎসর্গ করছি দেশের সামরিক বাহিনীতে, অর্পণ নিয়ম হচ্ছে আইসিসির রুল অনুযায়ী তুমি কোনো পুরস্কার মঞ্চ, আইসিসির মঞ্চকে কোনো রাজনৈতিক বিতর্কে ব্যবহার করতে পারো না। অ্যাকচুয়ালি পাকিস্তান অ্যান্ডি পাইক্রফট নিয়ে এত কথা বললো, ওদের উচিত ছিল সূর্যকুমারের বক্তব্যটা নিয়ে অ্যাটাক করা। ওরা ভুল জায়গায় পাকিস্তান অ্যাটাক করেছে, একদমই কোন জায়গায় অ্যাটাক করেছে বুঝতেই পারছে না। তবে এই আলোচনা নিয়ে ফিরবো, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বলে কথা। তবে এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। কোথাও যাবে না, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যে সূর্যকুমারের বক্তব্যকে কাউন্টার করা উচিত ছিল, গৌতমদা যেটা বলছিলেন, গৌতমদা এই এক্সপ্রেশনটা একটু বলুন। আমি বলছি যে একটু আগে পাকিস্তান টেলিভিশন থেকে, এশিয়া ওয়ান নিউজ থেকে আমার কাছে ফোন এসেছিল করাচি থেকে। ওদের একটা পাকিস্তানি একজন জার্নালিস্ট বলছেন, একজন নাইজেরিয়ান অ্যাঙ্কার কলকাতা থেকে আমাকে সেই একই প্রশ্ন, হ্যান্ডশেক পাইক্রফট। আমি বললাম যে আপনারা প্রবলেম হচ্ছে হ্যান্ডশেক এবং পাইক্রফটকে এত গুরুত্ব দিয়েছেন, পাইক্রফট কি করবেন? তখন ওই অ্যাঙ্কার বারবার বলছেন এই কমিউনিকেশন গ্যাপ। কিসে কমিউনিকেশন গ্যাপ? আমি তোমার সঙ্গে হ্যান্ডশেক করবো না শোর পরে। আমি কি প্রডিউসারকে বলবো বা পিসিআরে যে আছে তাকে বলবো যে শুনে নিন, শো শেষ হওয়ার পর আমি কিন্তু হ্যান্ডশেক করবো না? এটা তো আমার সিদ্ধান্ত বা তোমার সিদ্ধান্ত, তুমি আমার সঙ্গে হ্যান্ডশেক করবে। প্রডিউসার কি করবে? পাইক্রফট কি করবে? তুমি হ্যান্ডশেক করো কি না করো, আর কিসের কমিউনিকেশন? পাকিস্তানের অ্যাকচুয়ালি উচিত ছিল যেটা, সেটা হচ্ছে, আবার বলছি, যে সূর্যকুমার যাদব যখন ওখানে দাঁড়িয়ে বললেন সামরিক জওয়ানদের উৎসর্গ করছি, স্পেশালি একটা যুদ্ধের পরিপ্রেক্ষিতে, সেখানে কিন্তু অপারেশন সিঁদুর এসে যায়, সেটা কিন্তু রাজনৈতিক বিবৃতি। পাকিস্তানের উচিত ছিল বলা যে কোনো ক্যাপ্টেন, পৃথিবীর কোনো ক্যাপ্টেন আইসিসির মঞ্চে কোনো রাজনৈতিক বিবৃতি দিতে পারেন না। এখানে উনি আইন ভেঙেছেন, তখন আইসিসির পক্ষে সূর্যকুমারকে ডিফেন্ড করাটা কঠিন হতো। এটা যে কথাটা বলছে হ্যান্ডশেক, হ্যান্ডশেক তো কোনো নিয়ম নেই। হ্যান্ডশেকটা হচ্ছে স্বাভাবিক সৌজন্য। ক্রিকেটের আইনে কোথাও বলা নেই হ্যান্ডশেক করতে হবে। ইনফ্যাক্ট আমি পাকিস্তান টেলিভিশনকে বলছিলাম যে 1981-তে মেলবোর্ন টেস্ট ম্যাচের পর ডেনিস লি এবং গাভাস্কার ওই ম্যাচে একটা বিরাট গন্ডগোল হয়। গাভাস্কার ওয়াকআউট করছিলেন চেতন চৌহানকে নিয়ে, বিতর্কে তার ছবি আছে। গাভাস্কার বেরিয়ে যাচ্ছেন, উইং কমান্ডার দুরানি এসে তাদের আটকাচ্ছেন। এবার খেলার শেষে ভারত জেতে, ডেনিস লি ড্রেসিং রুমে আসেন ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করতে এবং বিয়ার শেয়ার করতে। সুনীল গাভাস্কার ডেসপাইট বিং দ্য ক্যাপ্টেন ঘুরে তাকাননি তার দিকে, হ্যান্ডশেক তো দূরে থাকে। তো হ্যান্ডশেক করা বা না করে তো তার জন্য তো ডেনিস লি আইসিসির কাছে দাবি আনাননি যে ওই লোকটা আমার কাছে হ্যান্ডশেক করেনি। এটা স্বাভাবিক এখনকার দিনে হয়। আমার যদি মনে হয় আমি হ্যান্ডশেক করলাম না, আমরা ইয়েতে দেখেছি আইপিএলে বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি যখন হচ্ছে, তোমার মনে আছে আইপিএলে বিরাট সৌরভ ছিটকে বেরিয়ে গেলেন, হ্যান্ডশেক হয়নি, তাতে কি বিরাট কোহলি শাস্তি পেয়েছেন? শাস্তি তো পাননি। কাজে এটা কনভেনশন, এটা রুল নয়, এটা স্বাভাবিক সৌজন্য। কাজে পাকিস্তান এটা নিয়ে বারবার বলে, অ্যান্ডি পাইক্রফট নিয়ে বারবার বলে, পাকিস্তান টিমের যেরকম ব্যাটিংয়ে অদ্ভুত সব ডিসিশন ব্যাটিংয়ের সময়, এদের বোর্ড কর্তারাও দেখে মনে হয় যে ঠিক মতো ওরা কোথায় অ্যাটাক করবো, কি করব সেটা করতে পারেন না। সবচেয়ে বড় কথা এটা মনে রাখতে হবে, আইসিসিতে ভারত হচ্ছে সর্বে সর্বা। কাজে তোমায় যদি অ্যাটাক করতে হয় সব দিক বুঝে অ্যাটাক করতে হবে। একদমই তাই, এবং সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে আমাদের দপ্তরে আজকে সকাল থেকে বেশ কতগুলি ফোন এসেছে, এবং সেখানে আজকে স্টেডিয়াম বুলেটিনে গৌতমদা যেন সেই উত্তরটি দেন এরকম একটা প্রশ্ন এসেছে। আমি জানি না গৌতমদার কাছে সেই ইনফরমেশন আদৌ আছে কিনা, এই খবর আদৌ প্রকাশিত হয়েছে কিনা। সবাই বলছে গৌতমদা যে রবিবারের ম্যাচে কি আদৌ হ্যান্ডশেক বিতর্ক থামবে, কোথাও গিয়ে কি হ্যান্ডশেক হবে? আমার মনে হয় না হ্যান্ডশেক হবে বলে। আই উইল বি সারপ্রাইজ যদি হ্যান্ডশেক হয়, কারণ
এখন যদি হ্যান্ডশেক হয় তাহলে ভারতকে বলতে হবে যে আমি আমি আগের যেটা করেছিলাম সেটা ভুল করেছিলাম, বা আমাদের মধ্যে একটা বোঝাপড়া হয়েছে। বিকজ একটা অদৃশ্য লড়াই চলছে আইসিসি চেয়ারম্যান জয় শাহর সঙ্গে এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি পাকিস্তান বোর্ডের, মনে রাখতে পাকিস্তান দেশের ইন্টেরিয়ার মিনিস্টার, ভেরি ক্লোজ টু জেনারেল মুনির। হ্যাঁ, তো একটা রাজনৈতিক লড়াই একটা কোথাও চলছে ভারত পাকিস্তান। এবং এশিয়া কাপটা আমার যেটা অবাক লাগছে যে আগে ভারত পাকিস্তান ম্যাচের আগে লোক রাস্তাঘাটে জিজ্ঞেস করতো যে দাদা কি মনে হচ্ছে জিতবে ইন্ডিয়া, বা অমুক করবে, বা যে কোনো অফিসে তোর কথা হতো। এখন লোকে বলছে কালকে কি হ্যান্ডশেক করবে। ভারত পাকিস্তান ক্রিকেটের কি দুরবস্থা হলো যে অভিষেক শর্মা কত করবে, বুমরা উইকেট পাবে কিনা, শাহিন আফ্রিদি কি বলবে, এইসব আলোচনাই হচ্ছে না। একটাই প্রশ্ন, হ্যান্ডশেক হবে না হবে না। তুমি যে প্রশ্নটা আমায় করলে, একদম। ক্রিকেটটা কমপ্লিটলি বানের জলে ভেসে গেছে, বেঁচে আছে, ভেসে আছে রাজনীতি। একদমই তাই, এবং সেদিকেই এগোচ্ছে বলে মনে হয়। জানি না কবে এইসব ফিরবে। তবে অ্যান্ডি প্রাইকপটি কিন্তু ম্যাচ রেফারি থাকছেন কালকের ম্যাচে, অর্থাৎ রবিবারের ম্যাচে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। তবে গৌতমদার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো। গৌতমদা, অক্ষর প্যাটেল ওমান ম্যাচে চোট পেয়েছিলেন, ক্যাচ ধরতে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন। অক্ষর প্যাটেল কি কোথাও গিয়ে ফার্স্ট 11-এ দেখতে পাবেন? আমি জানি অক্ষর প্যাটেলটা একটা হতে পারে যে ইন্ডিয়ার অ্যাকচুয়াল প্রতিপক্ষ যদি তুমি বলো ক্রিকেট ওয়াইজ, তাহলে শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা টিমটা টাফ টিম। তো এরম হতে পারে যে আমি অক্ষর প্যাটেলকে বিশ্রাম দিলাম পাকিস্তানের সঙ্গে, আমি শ্রীলঙ্কাকে সঙ্গে ওকে খেলাবো, এই দিনটা আর্শদীপ সিংকে খেলিয়ে নিলাম। এটা হতেই পারে, তাতে টিমের কোনো ভারসাম্য ক্ষুণ্ণ হবে না। তো অক্ষর প্যাটেল ব্যাটিং এবং বোলিং খুব ভালো করেন, এবং আন্ডার প্রেশার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে যে ধরনের প্রেশার তৈরি হয় তাতেও মাথাটা খুব ঠান্ডা। এরম প্লেয়ারকে তুমি চাইবে, ধোনি, অক্ষর প্যাটেল, যাদের মাথাটা খুব ঠান্ডা উত্তেজিত হয় না, তারা ভালো পারফর্ম করে। অক্ষর প্যাটেল। আরেকজনের কথা আমি বলতে, হার্দিক পান্ডিয়া কালকে আগের দিন একটা ক্যাচ ধরেছেন, ব্রিলিয়ান্ট, জাস্ট ব্রিলিয়ান্ট। এবং হার্দিক পান্ডিয়ার লোকে ঘড়ি নিয়ে কথা বলছে যে ঘড়িটা কত দামি। আমি জানি না লোকে কি হার্দিক পান্ডিয়ার ফিটনেস দেখতে পাচ্ছি না, কিরম বোলিং করছেন, কিরম ছুটছেন, কিরম ক্যাচ ধরছেন। আমি তো এত ফিট হার্দিক পান্ডিয়াকে বহুদিন দেখিনি। এই চর্চা হচ্ছে ঘড়িটা কত টাকার। আমি জানি না তুমি এর কোনো স্টোরি করেছো কিনা, নিশ্চয়ই করেছো। একদম প্রবল অপরাধী একজন বসে আছে সামনে। হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে স্টোরি হওয়া উচিত, যে কি করে হার্দিক এই ফিটনেসটা তৈরি করলেন। আর চর্চা হচ্ছে চুল নিয়ে, চর্চা হচ্ছে ঘড়ি নিয়ে। হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ান টিমের খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, অভিষেক শর্মার মতোই। এই দুজনের দিকে আমি খুব এর সঙ্গে তাকিয়ে আছি, কিন্তু মুশকিল হচ্ছে কেউ এদের দিকে তাকিয়ে নেই, সবাই তাকিয়ে আছে হ্যান্ডশেকের দিকে। হ্যান্ডশেক বিতর্ক সেই নিয়ে, এবং তুমি দেখবে যেই কালকে টসটা হবে, হ্যান্ডশেক হলো কি হলো না, হ্যাশট্যাগ শুরু, একদম হ্যাশট্যাগ শুরু হবে, হ্যাশট্যাগ হ্যান্ডশেক, নো হ্যান্ডশেক ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। তবে আবার একটা সময় হয়ে গিয়েছে বিরতি নেওয়া, কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করছিলাম। আরও একটা আজকে দারুণ দিন বলা যেতে পারে ভারতীয় ক্রিকেটের জন্য, ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য। অসাধারণ স্বপ্নের ফর্মে ব্যাট করেছেন আজকে স্মৃতি মান্ধানা, 50 বলে 100 করেছেন। একটা ভুলে গেলে হবে না যে বিরাট কোহলির রেকর্ড ভেঙেছেন স্মৃতি মান্ধানা। বিরাট কোহলি 52 বলে 100 রান করেছিলেন, এবং আজকে অস্ট্রেলিয়ার এগেনস্টে, অস্ট্রেলিয়া উমেন্সের এগেনস্টে ইন্ডিয়ান উমেন্সের ম্যাচ ছিল, এবং সেখানে স্মৃতি মান্ধানা 50 বলে সেঞ্চুরি করেছেন। কি বলবেন গৌতম দা? অসাধারণ ফর্ম। 63 বলে 125 টোটাল, 50 সেঞ্চুরি, 63 বলে 125, ব্রিলিয়ান্ট ইনিংস। এবং আউট হয়ে যাওয়ার পর কোটলা একদম নাকি স্তব্ধ হয়ে যায়। যেরকম সাইলেন্স কোটলাতে অনেক বছর দেখা যায়নি। এতে মেয়েদের ক্রিকেট কোন জায়গায় গেছে, এবং স্মৃতি মান্ধানা কত বড় স্টার হয়ে উঠেছেন এটাও তার একটা প্রমাণ। এবার মেয়েদের বিশ্বকাপ ক্রিকেট হবে ভারতে, তার আগে ভারতের মেয়েরা যদি এই ধরনের ক্রিকেট খেলেন তাহলে আমি বলবো যে বিশ্বকাপ ম্যাচগুলোতে যথেষ্ট ভিড় হবে। একদমই তাই। বিশ্বকাপ এবার মনে হয় যে কোথাও গিয়ে যদি ভারতীয় মহিলারা যেতে, তাহলে এর থেকে আনন্দের আর কিছু হয় না। তবে যেহেতু ক্রিকেট চলছে এবং ভারতীয় ক্রিকেট নিয়ে চলছে, গৌতমদার কাছে একটা প্রশ্ন জানতে চাইবো। গৌতমদা, বোর্ড সভাপতি কে হতে চলেছেন? কয়েক কোটি টাকার প্রশ্ন। এটা কয়েক কোটি টাকার প্রশ্ন, কালকে কিন্তু নির্ধারিত হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, মহালয়ার দিন বাঙালি কি একটা উপহার পাবে? মহালয়ার দিন কালকে মুম্বাইতে গিয়ে যিনি বোর্ড সভাপতি হন না কেন, তাকে কালকে ফিজিক্যালি মুম্বাইতে গিয়ে নমিনেশন দিতে হবে, অর্থাৎ নমিনেশন সাবমিট করতে হবে। সৌরভ কি কালকে মুম্বাই ফ্লাইটে উড়ে যাবেন? যদি সত্যি উড়ে যান, তাহলে কিন্তু বঙ্গ ক্রিকেটের জন্য একটা দারুণ খবর, বাঙালির জন্য দারুণ খবর। কিন্তু তার দুজন প্রতিদ্বন্দ্বী আছেন, রঘুরাম ভাট এবং হরভজন সিং। আমি আজকে সকাল থেকে শুনছি দিল্লি থেকে ওরা বলছেন যে রঘুরাম ভাট এগিয়ে রয়েছেন, বাংলা থেকে সবাই বলছে গাঙ্গুলি এগিয়ে রয়েছেন। আমার ধারণা শেষ সিদ্ধান্ত নেবেন অমিত শাহ, একমাত্র তিনিই জানেন কাকে করবেন।
কিন্তু সৌরভের যে যথেষ্ট সুযোগ আছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুধু প্রশ্ন হচ্ছে লাস্ট মিনিটে গিয়ে কী হয়, কারণ অনেক কনসিডারেশনস থাকে অর্পণ, তুমি জানো যে বোর্ড সভাপতি মানে শুধুই সভাপতি নয়, আমি তোমায় করব, তুমি বিনিময়ে কি দেবে। আরেকটা প্রশ্ন, সৌরভ যদি সত্যি বোর্ড সভাপতি হন তাহলে তাকে সিএবি প্রেসিডেন্টশিপ ছাড়তে হবে। তখন সিএবি প্রেসিডেন্টশিপে অভিষেক ডালমিয়া কি চলে আসবেন? কারণ তিনি নিশ্চয়ই নমিনেশন দাখিল, তিনি ছেড়ে দেবেন কেন? তিনি সৌরভের সময় নানান কারণে রাজ্য সরকার বলেছিল ঠিক আছে, রাজ্য সরকার সৌরভের জন্য যা বলেছে সৌরভ না থাকলে কি তা বলবে বকলমে? হয়তো বলবে না। তখন কি আবার সিএবিতে নতুন করে একটা পাওয়ার ইকুয়েশন তৈরি হবে? অনেক মানে কালকের মধ্যে বোঝা যাবে। কিন্তু আবার বলছি যে যদি সত্যি সৌরভ হন তাহলে মহালয়াতে বাঙালি একটা উপহার পাবে, যদিও হলে সেটা আমি বলবো চমকপ্রদ প্রত্যাবর্তন, কারণ কোনো যুক্তি, অঙ্ক বা বুদ্ধিতে সেটা কিন্তু আসছিল না। কামব্যাকিং একজনের নাম বারবার আসে, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি। ওয়েট করে যাও, একটু ওয়েট করে যাও। হ্যাঁ, তবে এখনই সেই সম্ভাবনাটা বলছি না। তবে একটা লাইন বলাটা খুব জরুরি, মানে এটা বাঙালির হৃদয়ে, সেটা হচ্ছে যে কয়েক বছর আগে সেই দুর্গাপুজো অষ্টমীর দিন বাঙালি স্তব্ধ হয়ে গিয়েছিল, দুর্গাপুজো চলছিল, কাল মহালয়া, দেবীপক্ষের শুরু। যদি সুখবরটা আসে বোধহয় এর থেকে বাঙালি ক্রিকেট প্রেমী বা ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে এর থেকে বড় খবর আর কিছু হতে পারে না, যদিও সময়ের অপেক্ষা করতে হবে। তবে গতকাল যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর হচ্ছে ওয়াসিম আকরাম, এবং আমাদের লটারিতে উইনার হচ্ছে বিশাল মাঝি তপসিয়া থেকে। অনেক অনেক অভিনন্দন আপনাকে। তবে আজকের যে প্রশ্নটা থাকছে কুইজে, গৌতম দাকে একবার জিজ্ঞেস করেন। গৌতম দা, কি যারা ফুটবল লাভার তাদের জন্য, কারণ আমরা ফুটবলের প্রশ্ন এখন অনেক দিচ্ছি অর্পণ, শুধু ক্রিকেট না করে যারা ফুটবল ফলো করেন, মাঝবয়সী স্পেশালি, তারা জানবেন যে 1964-তে রবীন্দ্র সরোবরে ইরানের সঙ্গে ইন্ডিয়ান টিমের একটা প্রি অলিম্পিক ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে ইন্ডিয়ান টিম 3-1 গোলে হারে। আমার প্রশ্ন, ওই ম্যাচে ইন্ডিয়ার হয়ে একমাত্র গোলটা কে করেছিলেন, আর ইন্ডিয়ার কোন স্টার প্লেয়ার ওই ম্যাচে খেলেননি? আবার বলছি যে 64-এ ইরানের সঙ্গে রবীন্দ্র সরোবরে প্রি অলিম্পিক ম্যাচ হয়েছিল, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে হওয়া শেষ আন্তর্জাতিক ম্যাচ। ওই ম্যাচে 1-0 ভারত এগিয়ে যায়, কে গোল করেছিলেন, আর কোন স্টার প্লেয়ার ওই ম্যাচে ভারতের হয়ে খেলতে পারেননি? এই দুটো প্রশ্ন একদমই ঝটপট উত্তর দিন। আর কালকে মহালয়া, কালকে যদি কেউ পুরস্কার জেতে এর থেকে ভালো আর কি হতে পারে? ঝটপট উত্তর দিন, দেবীপক্ষের সূচনা হবে পুরস্কার। একদম তাই। তবে যেহেতু ফুটবলের কথা উঠলো, সেখানে আইএফএতে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, এবং কি বৈঠক হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা দে। সঙ্গীতা দিদির কাছ থেকে একবার জেনে নেবো। সঙ্গীতা, আজকে আইএফএতে মিটিং হয়েছে, ইস্টবেঙ্গলকে অলরেডি চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে, এবং কি বিষয়ে বৈঠক হলো আজকে, যদি একটু বিস্তারিত বলো। হ্যাঁ অর্পণ, দেখো গতকাল হাইকোর্টের যে রায় দিয়েছিল এবং তাতে ডায়মন্ড হারবার আলিপুর কোর্ট থেকে যে ইনজাংশন পেয়েছিল যে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাতে না হয়, যেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিল আইএফএ, এবং সেটা গতকাল খারিজ করে দেয় ইনজাংশনটা হাইকোর্ট। এবং আজকে লিগ সাব কমিটির বৈঠক ছিল আইএফএতে দুপুরবেলায় বেলা 1টা থেকে। তো সেই লিগ সাব কমিটির বৈঠকে ঠিক হয় যে ইস্ট বেঙ্গলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হয়। ইস্ট বেঙ্গল, এটা তো ইস্ট বেঙ্গলের কাছে একটা অবশ্যই আনন্দের খবর যে 2003-04-এর যে কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়ন তাদেরকে ঘোষণা করা হলো, এবং সেই সঙ্গে এইবারেও খুব ভালো জায়গায় রয়েছে ইস্ট বেঙ্গল, এবং আগামী সোমবার তাদের ইউনাইটেড স্পোর্টসের সাথে ম্যাচ রয়েছে। এই ম্যাচটা ড্র করলে এবারেও কিন্তু ইস্ট বেঙ্গল লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো সুতরাং এই আজকে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা গত বছরের, এটা অবশ্যই ইস্ট বেঙ্গলের কাছে একটা বড় পাওয়া এবং বড় মুহূর্ত। এবং পাশাপাশি আরো একটা বড় খবর, যেটা আজকে এই কিছুক্ষণ আগে আইএফএ সচিব জানালেন যে গত 3 বছর আইএফএ শিল্ড হয়নি, এবং আইএফএ শিল্ডের একটা পুরনো ঐতিহ্য রয়েছে। বিদেশি টিম খেলতে আসতো কলকাতায় আইএফএ শিল্ডে। 3 বছর পর এবছর আবার আইএফএ শিল্ড হচ্ছে, এবং সেই বিন্দুটা পাওয়া গেছে, কারণ আইএসএল বা এইসব অন্যান্য টুর্নামেন্টের জন্য বিগত 3 বছর ধরে সময় পাওয়া যায়নি, ফেডারেশন সময় দিতে পারেনি আইএফএ শিল্ড করার জন্য। এবছর সময় দিয়েছে, এবং 8ই অক্টোবর থেকে 18ই অক্টোবরের মধ্যে একটা সময় পাওয়া গেছে, যে সময়টায় আইএফএ শিল্ড করার পরিকল্পনা করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এবং তিনি বলেছেন যে হাতে যেহেতু সময়টা কম, তাই কোনো বিদেশি টিম আনা যাচ্ছে না,
তবে কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান ছাড়াও ডায়মন্ড হারবার এফসিকে রাখা হচ্ছে এবং আই লিগের কিছু টিমকে নিয়ে এবারের আইএফএ শিল্ড করার পরিকল্পনা রয়েছে। অর্পণ, ধন্যবাদ সঙ্গীতাদিকে অনেক ধন্যবাদ। তবে 3 বছর পর আবার আইএফএ শিল্ড। ইয়েস, এবং ইস্টবেঙ্গল ক্লাবের এখন যদি আমি সেমিফাইনালে ডায়মন্ড হারবারের কাছে হেরে যাওয়াকে বাদ দিই, ইস্টবেঙ্গলের সিজনটা কিন্তু ভালো চলছে। একটা লিগ চ্যাম্পিয়ন, একটা যে কোনো বড় টিমের লাক একটা হিউজ ফ্যাক্টর, যতই সেটা তুমি অস্বীকার করো, লাক থাকবেই। তাই এবারে লাকটা বোধহয় ইস্টবেঙ্গলের ফেভারে হালকা হলেও যাচ্ছে মনে হচ্ছে। সব দিক থেকে কিন্তু ইস্টবেঙ্গল হচ্ছে, এটা বলে লাভ নেই। তবে আজকে স্টেডিয়াম সাপোর্টার নাকি সাংবাদিকদের কখনো বলতে হয় যে কোন দলের সাপোর্টার, তো দেখে মনে হয়, আমার প্রোফাইল যারা দেখেন তাকে তো জয়কে দেখে কি মনে হয়? ডাইসি, মারাত্মক। তবে আজকে শহরে আবারও একটা ক্রিকেটের খবর দিয়ে শেষ করছি। গতকাল মহেন্দ্র সিং ধোনি এসেছিলেন, আজকে তিনি একটি বিজ্ঞাপনী শ্যুট করেছেন। আজকে সম্ভবত কপিল দেব এবং রোহিত শর্মা টিমে রয়েছেন। আজকে কিন্তু কলকাতা একদম পুরো খাঁচাখাচ ভরা হয়ে ক্যাপ্টেন্সদের নিয়ে একদম যারা বিশ্বজয়ী অধিনায়ক, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন করে দিয়েছেন। রাস্তায় যানজট, বৃষ্টি, ধোনি শহরে সৌরভ হবেন কিনা, সব মিলিয়ে মহালয়া জমজমাট। এবং আজকে স্টেডিয়াম বুলেটিন থেকে আপনাদের জন্য অগ্রিম শুভ মহালয়া। এবং আজকেই এখানে শেষ করতে হচ্ছে স্টেডিয়াম বুলেটিন। গৌতমদা কিছু বলবেন? শুভ মহালয়া, সবাই ভালো থাকবেন। আর টসটা হওয়া মাত্র পোস্ট। একদম এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।